আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশের জনপ্রিয় অনলাইন চ্যানেল প্যানভিশন টিভির নিয়মিত প্রোগ্রাম অনুষ্ঠান সমসাময়িক থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি বরাবরের মতোই প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচনী প্রচারণায় নারীদের হেনস্থা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে আজকে এই সময়ের জনপ্রিয় টক শো আলোচক, শিক্ষিকা, লেখক এবং রাজনীতি বিশ্লেষক ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ আপু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি প্যানভিশন টিভির পক্ষ থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আপু, আমাদের অনুষ্ঠানটার নামই দেওয়া হয়েছে সমসাময়িক। মানে এই যে নির্বাচন নিয়ে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে 12 তারিখে যেটা আসছে, সেই বিষয়টা নিয়ে রিসেন্ট আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি খুবই উদ্বেগজনক, দুঃখজনক। সেটা হচ্ছে নির্বাচনী প্রচারণায় আমাদের যেসব মা বোনরা নামছেন মাঠে, তাদেরকে যেভাবে প্রতিপক্ষ থেকে ঘায়েল করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। এমনকি আমরা দেখতে পেয়েছি যে গায়ে হাত পর্যন্ত দেওয়া হয়েছে। যার একটা উদাহরণ আমি আপনাকে বলতে পারি যে ঢাকা 4 আসনে জামায়াতের এক কর্মী বোনকে কুপিয়ে আহত করা হয়েছে, তার মাথায় 4টি সেলাই দেওয়া হয়েছে। তো এই যে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বুলিং করা হচ্ছে বা বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দেওয়া হচ্ছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা আসলে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। জি জি। এবং এইটার ব্যাপারে আমাদের পলিসি হওয়া দরকার ছিল জিরো টলারেন্স। আমি সেখান থেকে শুরু করি। প্রত্যেকটাতেই আমি যতটুকু শুনেছি এফআইআর করা হয়েছে, নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করা হয়েছে, কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো প্রমাণ আমরা দেখছি না, এবং দিন দিন এগুলো বাড়ছে। বিষয়টা আশঙ্কাজনক। তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে যদি আমরা দেখি, যে এখানে কিন্তু লম্বা সময় ধরে আমরা নির্বাচন দেখি নাই, অথবা একদম একপাক্ষিক নির্বাচন ছিল। সবাই জানতো কে জিতবে। হ্যাঁ, তো সেখানে এক ধরনের বোঝাপড়ার ব্যাপার ছিল, কেউ কম্পিটিশনে আসেই নাই। তো এটার আগেও যখন মোটামুটি নির্বাচনগুলো সুন্দর করে হয়েছে, 2001-এর কথা যদি বলি, 2008-এর কথা যদি বলি, 96-এর কথা যদি বলি বা 91-এ, সেখানে সহিংসতা ছিল, কিন্তু নারীদের উপরে যেরকম হচ্ছে এরকমটা ছিল না। নারীদের উপরে এরকম হামলার ঘটনা আসলে আমার জানা নাই, আমি কখনো দেখি নাই। আমি আমার কাছের মানুষদেরকেও দেখেছি, মাঝে মধ্যে আমার মা আমাকে আঙুল ধরে নিয়ে গেছেন 91, আমার মনে আছে, যে মানুষের বাড়ি বাড়ি যাওয়া, ওই যে ভোটার নাম্বারটা দিয়ে আসা। হ্যাঁ, তারপরে তখন একটা জিনিস হইতো, ভোটার স্লিপ হইতো একটা, দলগুলো এরকম ভোটার স্লিপগুলো, এগুলো মানুষের বাসায় দিয়ে আসতে হইতো। তো তখনও আমি দেখেছি যে এখানে ভয়ের কোনো বিষয় ছিল না। কিন্তু এখন আমার বাসায় যখন কেউ আসে, আমি তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে যাই। তো এটার কাছে আমার অনেকগুলো কারণ মনে হয়। একটা কারণ হচ্ছে যে বিগত ফ্যাসিস্টের আমলে আসলে আমরা একতরফা নির্বাচন দেখে অভ্যস্ত হয়ে গেছি। তো এখনও হয়তো একটা বড় দল হিসেবে বিএনপি মনে করছে যে তারাই জিতে যাবে। তো সেখানে জিতে যাবে হলে এটাকে যদি সত্যি সত্যি মনে করতো, তাহলে কিন্তু প্রতিপক্ষকে এরকম ঘায়েল করতো না, ঘায়েল করার কথা ছিল না। তো এখন তারা কেন এই থ্রেটটা ফিল করছে আসলে আমি জানি না, আমি বুঝতে পারি না। এটা কি ভয় থেকে, তাদের শঙ্কা থেকে, বা বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তা থেকে? আরেকটা ব্যাপার আছে না, পরমত সহিষ্ণুতার একটা বিষয় আছে, তো যে আমি আমার মতের বাইরে আর কাউকে সহ্যই করতে পারছি না। এটা কি এই ফ্যাসিস্টের আমলের 15 বছরের আমাদের যে ট্রেনিং, আমরা অনিচ্ছা সত্ত্বেও এটার মধ্য দিয়ে পার হয়ে আসি, এটার ফলাফল কিনা আমি জানি না। আর এখানে আরেকটা ব্যাপার তো অবশ্যই আছে, দেখেন এখানে মাঠে ময়দানে পতিত স্বৈরাচারের লোকজন আছে, তারা তো চলে যায় নাই। তারা এখন বিভিন্ন দলের তকমা দিয়ে ভিতরে ঢুকে, এবং সেই দলগুলো তাদেরকে খুব বেশি দূরে ঠেলে দিচ্ছে না, কারণ ভোট দরকার। যেহেতু আদর্শিক দল না হলে মানুষ কিন্তু এই স্ক্রিনিংটা করে না যে কে আমাকে ভোট দিচ্ছে, আমার আদর্শকে ভোট দিচ্ছে। তো সুতরাং সে ভোট পেলেই খুশি। সেখানে এই যে পতিত স্বৈরাচারের দলের লোকগুলো তো পালিয়ে যেতে পারে নাই, তারা এখানে আছে, এবং তাদের এই হিংস্র মনোভাবটা শিকার হচ্ছেন আমাদের নিরীহ মা বোনেরা। জি জি। বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে কি এইগুলোর প্রতিকার বা প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আর যদি না হয়ে থাকে, তাহলে কি আমরা বলতে পারি না যে জামাতে ইসলাম কি নারীদেরকে আসলে বিপদের দিকে ঠেলে দিচ্ছে কিনা? এই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা? দেখেন, এটার যেহেতু আগে কোনো অভিজ্ঞতা ছিল না,
সেক্ষেত্রে প্ল্যানটা একরকম ছিল। তো এখন ঘটনাগুলো বাড়ার সাথে সাথে কিছু কিছু নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে এই প্রত্যেকটা টিমের সাথে। আমি হয়তো একটু যদি বলি যে নিরাপত্তাটা কি আপনাদের কর্মী বাহিনী দ্বারা হচ্ছে নাকি প্রশাসনিকভাবে আপনারা সহযোগিতা পাচ্ছেন বা আশা করছেন? প্রশাসনিকভাবে সহযোগিতা তো আমি শুরুতেই বললাম যে এখানে নাই কোনো বললেই চলে। কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না আসলে প্রশাসন থেকে। বারবার বলা সত্ত্বেও কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এই কারণে দেখেন ঘটনাগুলো বাড়ছে। এবং আমি গত পরশু দিন একটা ভিডিও দেখছিলাম, এলাকাটা মনে হচ্ছে নোয়াখালী। তো আমি নিজে পারিবারিক অ্যাটাচমেন্টের কারণে জানি যে নোয়াখালীর মানুষ কিন্তু প্রচণ্ড ধর্মভীরু। তাদের এই আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা যদি অন্য জায়গায় হতো হয়তো আমার কাছে মনে হতো। এখানে জানি দেখে মনে হচ্ছে যে একটা মহিলার, পর্দানশীল মহিলার গায়ে হাত দিয়ে বলা হচ্ছে আপনি মহিলা মানুষ, রাজনীতির কি বোঝেন? তাহলে এই দলটা, তাদের হাতে আসলে মহিলারা রাজনীতিতে নিরাপদ না, তাই না? অথচ এই দলের প্রধানই কিন্তু নারী ছিলেন, দীর্ঘ সময় ধরে ছিলেন। এবং তিনি একজন সততার সাথে এমনভাবে পরিচালনা করেছেন তার দলকে, তাকে শুধু দলের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের মানুষ বিবেচনা করে না, তাই না? তার দলের জন্য এটা নিঃসন্দেহে একটা লজ্জার বিষয়। তো এখন দেখেন এটাকে পলিটিক্যালি কিভাবে দোষটা দেওয়া হচ্ছে কাদের উপরে, যে আপনাদের মহিলারা নিজেদের ভেতরে নিরাপত্তাহীন অবস্থায় বের হচ্ছে কেন? তাহলে আমার স্বাধীন দেশে ওরাই তো বলে যে হ্যাঁ স্বাধীনতার চেতনার ভিত্তিতে। এটা তো আসলে দুঃখজনক যে আমি আক্রমণ করছি আর আমি জাস্টিফাই করছি যে অন্য পক্ষ কেন প্রোটেকশন না নিয়ে বের হইলো। এটা আসলে খুবই দুঃখজনক। প্রোটেকশন বলতে কি আমরা সাথে পুরুষদেরকে নিয়ে বের হইতে হবে বা পুলিশ আর্মি নিয়ে এরকম কিছু কিনা? হ্যাঁ, এটা আসলেই অনেক দুঃখজনক। আর আরেকটা যেটা, যদি এটা প্রতিরোধ করা না যায় তাহলে আপনি কি মনে করেন না যে নারীদের যে কার্যক্রম এটা এখানে কিছুটা শিথিলতা চলে আসবে বা ভয়ভীতি কাজ করবে? এরকমটা আপনারা কেমন রেসপন্স পাচ্ছেন? যেসব এলাকাগুলোতে আসলে নারীরা হেনস্থার শিকার হয়েছে ওইসব এলাকাতে নিশ্চয়ই আপনাদের লোকজন কাজ করছে, তো ওইটা আসলে কি ধরনের, যে আগে থেকে ওনাদের কাজকর্মে শিথিলতা চলে আসছে বা ভয়ভীতির জন্য মা বোনরা বের হচ্ছেন না, এরকম কি কোনো রিপোর্ট আপনাদের কাছে আছে কিনা? না, ভয়ভীতি আছে, এটাও ঠিক, কিন্তু কাজ করতে হবে। এবং এখানে একটা সুন্দর জিনিস হচ্ছে যে এই যে দায়িত্বগুলো দেয়া হয়, আমি এই নোয়াখালী ঘটনাটার আগের দিন, এই কয়েকদিন ধরে তো টানা হচ্ছে এগুলো, নোয়াখালী ঘটনার আগের দিন আমি আমার বাসা থেকে বের হয়েছে, কয়েকজন এসে আমাকে লিফলেট দিয়েছেন যে আপনার বিল্ডিংয়ের সবাইকে একটু দিয়ে দিয়েন, আমরা তো এখানে ঢুকবো না, কারণ তালা দেওয়ার সিস্টেম আছে যেহেতু। তো আমার খুব অবাক লাগলো যে আমি জিজ্ঞেস করলাম আপনাদের সাথে কেউ নাই? তো বলছেন একজন ভাই আছেন, উনি একটা টিমের জন্য উনি একটু দূর থেকে আমাদেরকে ফলো করছেন বা পাহারা যেটা আমরা বলতে পারি। কিন্তু কাজ থেমে যাচ্ছে বলে আমার মনে হয় নাই। আলহামদুলিল্লাহ, একটা সুন্দর জিনিস। আরেকটা সুন্দর যে জামায়াতে নারী নেতৃত্ব, এটাকে আপনারা কিভাবে দেখছেন? যেমন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে আপনাদের কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের মহিলা বিভাগে আমরা যেটা দেখতে পাচ্ছি, যোগ্যতা সম্পন্ন প্রার্থী দেওয়া যেত, এরকম যোগ্যতা সম্পন্ন অনেক নারী আছেন। এটা সত্ত্বেও কেন বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে কোনো নারীকে কোনো আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি? আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সংরক্ষিত যে মহিলা আসনগুলো থাকে সংসদে, ওখানে কি দেওয়ার কোনো ইয়ে আছে কিনা বা আপনাদের প্ল্যান? অবশ্যই আছে, এবং এর আগে 2 বার সংসদে সংরক্ষিত মহিলা আসনে জামাতে ইসলামের মহিলারা দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, এখানে সন্দেহের কোনো অবকাশ নাই। এখন আসি, এবারের নির্বাচনে কিন্তু আমরা একটু দেখছি যে অনেকগুলো জোটবদ্ধ হওয়ার কারণে অনেকগুলো সিট নিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে, দেওয়া হয়েছে। এনসিপির 2 জন কাজ করছেন এবং তাকে একদম রুট লেভেলে জামাতের জনশক্তি সর্বতভাবে সহযোগিতা করছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা বিষয় পরিষ্কার যে নারী নেতৃত্বের ব্যাপারে এখানে কোনো ঝামেলা নাই। এবং একদম রুট লেভেল থেকে যদি দেখেন যে এখানে কিন্তু কোনো একটা জায়গায় কোনো একটা বডির জন্য, যেমন ধরেন একটা থানার বডি যারা থাকবেন, সেটার জন্য নারীকে পুরুষের সাথে কম্পিটিশন করতে হয় না। এখানে নারীদের আলাদা বডি থাকে, পুরুষদের আলাদা বডি থাকে, এটা একদম কেন্দ্র পর্যন্ত। হ্যাঁ, এখন এইটা যাদের থাকে তাদের কিন্তু প্রত্যেকটা কাজ করার অভিজ্ঞতা প্রত্যেকটা শাখার হচ্ছে। মহিলা শাখা নিজে নিজে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছে, একটা কর্মসূচি নিচ্ছে, সেটা বাস্তবায়ন করছে। হ্যাঁ, যখন দরকার হচ্ছে বাইরে আসছে, যখন দরকার হচ্ছে ঘরে থেকে কাজ করছে। আপনারা দেখেছেন যে নারী নীতির যে
অবজেকশনেবল জায়গাগুলো নিয়ে, এগুলো নিয়ে হ্যাঁ, আমরা অনেক সমাবেশ দেখেছি, তারপরে হচ্ছে জি জি মানববন্ধন করতে দেখেছি। জি, তো এটা হচ্ছে যে দরকার বোধে বাইরে এসেছেন, দরকার বোধে যেখানে দরকার সেখানে কাজ করেছেন, এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই। ফ্যাসিস্টের আমলেও ইউনিয়ন পরিষদ মেম্বার তাহলে এটাকে ছিলেন। আমরা রাজনৈতিক কোনো পলিসি বলতে পারি, বাংলাদেশ এটা জামায়াতে রাজনৈতিক ইসলামের পলিসি, policy এবং হতে এটা পারে। আসলে জুলাই সনদ তো অ্যাক্টিভেট হয় নাই এখন, তাই না? জুলাই সনদকে আমরা যখন অ্যাক্টিভেট অবস্থায় দেখব, নেক্সট নির্বাচন থেকে এটার ব্যাপারে কোনো ধরনের কোনো বার্তায় তো হবেই না, বরং আমরা দেখব যে 5%-এর বেশিও এখানে কমপ্লিট করার মতন মানুষ আছেন। আর একটা প্রশ্ন জানার ছিল আমার, যেমন বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে উচ্চশিক্ষার জন্য মেধাবীদেরকে বিদেশ পাঠানোর ক্ষেত্রে ঋণের ব্যবস্থা করে দিবে বা সহযোগিতা করা হবে। তো আমরা যেটা দেখি যে উচ্চশিক্ষার্থীরা কিন্তু আসলে অহরহ মেয়েরাও যাচ্ছে, ছেলেরাও যাচ্ছে দেশের বাইরে পড়াশোনা করার জন্য, কিন্তু ইসলাম তো বলে যে একজন মেয়ে হজ বা উমরাতেও মাহরাম ছাড়া যেতে পারবে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যখন কোনো ছাত্রী যদি অ্যাপ্লাই করে বা উচ্চশিক্ষার জন্য, ওই বিষয়টাকে বাংলাদেশ জামাত ইসলাম কিভাবে দেখবে, মানে এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলতেন। কারণ দেখা যাচ্ছে যে অনেক ছাত্রীদের মনে হয়তো এটা প্রশ্ন থাকতে পারে বা শঙ্কা থাকতে পারে যে এই সুযোগগুলো কি শুধু ছাত্ররাই পাবে, মেয়েরা পাবে না, বা মেয়েরা দেশের বাইরে গেলে বাংলাদেশ জামাত ইসলাম যখন ক্ষমতায় আসবে মেয়েরা হয়তো দেশের বাইরে আর পড়াশোনা করতে যেতে পারবে না, এরকমটা হতে পারে। তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। জি, আসলে দেখেন, ইসলাম এমন সুন্দর একটা ধর্ম, এবং এখানে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এখানে এমন কিছু প্রভিশন রেখে দিয়েছেন যেগুলোকে মানুষ অন কন্ডিশন ব্যবহার করতে পারে। আমি এটা আলোচনার জন্য যোগ্য মানুষ না, আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করি। সেটা হচ্ছে এখানে অনেক ধরনের স্কুল অফ থটস আছে। একটা স্কুল অফ থটস বলছে যে মেয়েরা মাহরাম ছাড়া যেহেতু হজেও যেতে পারবে না, তাহলে কোথাওই যেতে পারবে না। আরেকটা থটস বলছে এডুকেশনের জন্য যদি একজন মাহরাম তাকে পৌঁছায় দিয়ে আসেন, সে সেখানে পড়ালেখা করলো এবং যাতায়াতগুলোর সময় যেন তার নিরাপত্তা নিশ্চিত হয়, কিন্তু ওইখানে যতক্ষণ স্টে করছে লেখাপড়ার জন্য সেই জায়গাটা যদি নিরাপদ হয় তাহলে সে যেতে পারবে। হ্যাঁ, তো এখন একটা দল কিন্তু কোনো নির্দিষ্ট স্কুল অফ থটের পকেটে থাকে না। একটা দলের কাজ হচ্ছে আদর্শের পুরাটা নিয়ে মানুষের সামনে হাজির হওয়া, তাই না? জামাত ইসলামী কি এটা বলতে পারবে আমি শুধু হানাফিদের দল? না না, বা আমি শুধু এভাবেই নামাজ পড়াবো, আপনারা যে এই রাষ্ট্রে যারা যারা থাকবেন তারা শুধু এভাবেই পড়বেন। হ্যাঁ, এটা হয় না। আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা আসলেন খুলাফায়ে রাশিদ আমরা যাদেরকে বলি, 4 জনের রাষ্ট্রনীতির 4 ধরনের রূপ ছিল, কিন্তু প্রত্যেককেই আমরা আইডল হিসেবে নেই, প্রত্যেককেই আমরা অনুসরণ করি, প্রত্যেকের আদর্শগুলোকেই আমাদের ফিকহের গুরুত্বপূর্ণ জায়গায় উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়, তাই তো? তাহলে একটা দল হিসেবে যখন একটা রাষ্ট্র পরিচালনা করবে তখন তাদেরকে মানতে হবে যে ইসলামের যে সুবিশাল লিমিট আছে, একদিকে হারাম আরেকদিকে ফরজ, এবং এর মাঝখানে বিশাল জায়গা আছে বিচরণের, এটাকে তাকে ওপেন করেই দিতে হয়। এখনও দেখেন জামাত ইসলামী কখনো কি বলে যে আহলে হাদিস হলে আমি আমার রোকন করব না, এরকম কিন্তু নাই। সুতরাং এখানে যে স্কুল অফ থটস অনুযায়ী তার ক্যারিয়ার বাছাই করতে চায় তাকে সেই রাস্তাটা দেখিয়ে দেওয়া কিন্তু রাষ্ট্রের কর্তব্য। এবং মুসলিম রাষ্ট্র বরং কি করবে দেখেন, মুসলিম রাষ্ট্র মানুষকে বুঝাবে যে তুমি এই কাজগুলো করতে পারো। হয়তো এটা মানুষের চিন্তায়ও ছিল না, কিন্তু তাকে বলবে। আপনি দেখেন ইরানের পৃথিবীর সবচাইতে বেশি পরমাণু বিজ্ঞানী ইরানের 60% ডোমেস্টিক ফ্লাইট মহিলারা পাইলট কন্ট্রোল করে, ঠিক আছে? তাহলে সেখানে আমাদের একটা বোঝার বিষয়, আমি ইরানের সবগুলো বিষয়কে আদর্শ বলছি না, কিন্তু একটা জিনিস বোঝার বিষয় যে অন্তত ইসলাম মানুষকে একটা জায়গায় আটকে রাখার জন্য আসে না, ইসলাম মানুষকে ফ্রি করে দেওয়ার জন্য আসছে। তাকে আটকায় কোথায়? যে এই কাজগুলো জাস্ট হারাম, এই কাজগুলো ফরজ, এর পরেরগুলো হচ্ছে তার জন্য সুযোগ আছে অনেক জায়গায়। সে এগুলোকে যে স্কুল অফ থট সে ফলো করে সেই স্কুল অফ থট অনুযায়ী কাজ করবে। এটার প্রভিশন আছে, এটা নতুন কিছু না, এটা ইম্প্রোভাইজেশন না, তাই না? আপু আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি।
প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইঞ্জিনিয়ার মার্জিয়া মমতাজ আপুর কাছ থেকে খুব সুন্দর আলোচনা শুনছিলাম। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছোট্ট একটা বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। আমাদের সঙ্গে আছেন মার্জিয়া মমতাজ আপু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপা, বিরতির পর আপনাকে আরও একবার শুভেচ্ছা। আমরা আলোচনায় ছিলাম আজকে সমসাময়িক যে বিষয়গুলো, তার মধ্যে নারীদের হেনস্থা নিয়ে, আর হচ্ছে মূল থিমটাই হচ্ছে আজকে আমাদের নারী নিয়ে। তো বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে একটা ঘোষণা দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি যে আমিরে জামায়াতও ওনার বিভিন্ন সমাবেশ বা মহাসমাবেশগুলোতে গিয়ে বলছেন যে বাংলাদেশ জামাতে ইসলাম যদি ক্ষমতায় জিতেন বা ক্ষমতায় আসেন, তাহলে হচ্ছে নারীদের জন্য দেশে এমন একটা পরিবেশ তৈরি করা হবে যেন একজন নারী টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একা পথ চলতেও সে কোনো ভয়ে থাকবে না, কোনো শঙ্কায় থাকবে না, তার উপর কোনো অত্যাচার অবিচার হবে না। এটা আসলে একটা উদাহরণ যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তো আমরা হেঁটে যাব না, জাস্ট এটা। কিন্তু এই যে পরিবেশটা তৈরি করতে আপনার কি মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলাম আসলে পারবে কিনা, বা যদি করতে চায় কেমন সময় লাগতে পারে ওনাদের? আরেকটা বিষয় যেটা এই সময়ে নারীদের উপরে এখন রিসেন্ট যেটা নারীদের উপরে এত অত্যাচার হচ্ছে, এত বুলিংয়ের শিকার হচ্ছে, ইভেন হিজাব ধরে টানা হচ্ছে, বোরকাত টানা হচ্ছে, মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, এই একই প্রশাসন ক্ষমতায় যাওয়ার পরে যদি বহাল তবিয়তে থাকে, এই প্রশাসন দ্বারা কতটুকু আপনারা আশাবাদী? আচ্ছা, এখানে আমি একটা হাদিস দিয়ে শুরু করি। একবার সাহাবীরা বিভিন্ন রকম নির্যাতনে কারণে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু অসহিষ্ণুতা প্রকাশ করেছিলেন যে আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? তখন উনি বলছিলেন যে এমন একটা সময় আসবে যখন সানআ থেকে হাদ্রামাউত পর্যন্ত, দুইটা দূরের জায়গা আর কি, আরবেরই। উনি বলছিলেন যে একজন মহিলা একা ভ্রমণ করবে এবং সে আল্লাহ ছাড়া আর বন্য পশু ছাড়া কাউকে ভয় পেতে হবে না। এই তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকেই হয়তো আমিরে জামায়াতের এই বক্তব্য আসা। এটা প্রথম আমি বলেছিলাম 20 জানুয়ারির পলিসি সামিটে, উইমেন পলিসিটার শেষ অংশে, ফিনিশিংয়ে এটা বলেছিলাম। এবং এখানে আরেকটা অংশ ছিল, আমি সেটাও বলতে চাই যে আমরা বলছিলাম যে একজন মেয়ে সে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একলা ভ্রমণ করলেও তাকে কাউকে ভয় পেতে হবে না আল্লাহ ছাড়া। সে যেটাই পরে থাকুক, সে যে ধর্মের হোক, যে ড্রেস কোডই হোক, তাতে কোনো সমস্যা নেই। এবং আমি এখানে জোর দিব, সে যাই পরে থাকুক, সে যে ধর্মের হোক, যে কালচারের হোক, সে যেই হোক, ফুল স্টপ। এখন এটাকে কিভাবে নিশ্চিত করা যায়, এটার আগে আমাদেরকে বুঝতে হবে এটা এখন নাই কেন। আসলে প্রথম কথা হচ্ছে আমাদের বিচারহীনতার কালচার। আমরা যখন দেখি যে দেখেন মানুষ কিন্তু লিমিট টেস্ট করে। আপনি একটা বাচ্চার কথা চিন্তা করেন, একটা বাচ্চাকে যদি আপনি বলেন যে বারান্দায় যাবা না, ও কি করবে? বারান্দার দরজায় গিয়ে আপনার দিকে একবার তাকাবে যে আপনি কিছু বলেন নাকি, করে না এরকম? এরপরে বারান্দার দরজায় একটা পা দিয়ে, এটা আমরা জানি মানুষের নেচারই এটা, মানুষ লিমিট টেস্ট করে। এবং জানেন কখনো কখনো এটা না থাকলে মানুষ নতুন কিছু আবিষ্কারও করতে পারতো না। এখন খারাপ মানুষ এটাকে কিভাবে ব্যবহার করে? ছোট ছোট অপরাধ করে। তারা তখন দেখে যে তাকে কোনো চেক দেওয়া হচ্ছে না, তাকে কোনো রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে না, তখন সে আরেকটু আগায়। হ্যাঁ, এই বিচারহীনতার কালচারটাকে যদি আপনি গোড়ায় বন্ধ করে দিতে পারেন, তাহলে এই একই মানুষ সে উল্টাটা করবে, একটা নারীকে দেখলে প্রোটেকশন দিবে, সে বদলায় যাবে। কারণ সম্মান দিতে শিখবে। এক, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক কালচারের একটা বড় ব্যাপার হচ্ছে এখানে প্রভাবশালী হওয়ার জন্য অনেকগুলো খারাপ কাজ জমাইতে হয়। আমি আপনাকে উদাহরণ দিই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছেলে সে ধর্ষণের সেঞ্চুরি করেছে এবং সে এটার কারণে এটা সে উদযাপন করেছিল, সবাইকে খাওয়ায় পুরস্কৃত হয়েছিল। জি, এবং এই কারণে সে পরবর্তীতে ফ্যাসিস্টের আমলে তাকে একটা সরকারি চাকরিতে বহাল করা হয়। এটাই তো তার জীবনের সবচেয়ে বড় উপহার ছিল। তাহলে দেখেন, তাহলে এইখানে এই যে প্রতাপশালী হতে গেলে তাকে খারাপ কাজ জমাইতে হয়। কিন্তু আপনি যখন এই কালচারটা চেঞ্জ করে দিবেন, জি, যে তোমাকে এখানে আসতে হলে ভালো কাজ করতে হবে, তুমি যেই হও। আপনি ডাকসুতে দেখেন একটা ছেলে, সে হয়তো একটা
চাকমা পরিবারের সন্তান, কিন্তু তার ভালো কাজ, তার সত্যবাদিতার কারণে তাকে একটা দায়িত্ব দিয়ে সেখানে তার থেকে কাজ পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এখানে আসলে মানুষের এথেনিসিটি বলেন, মানুষের ধর্ম বলেন, এগুলো বিষয় না। বিষয় হচ্ছে প্রশাসন যখন সৎ থাকে, প্রশাসন যখন জবাবদিহিতার ভিত্তিতে কাজ করে, এবং প্রশাসন যখন সূরা আল আসরের শেষ 2টা শর্ত পূরণ করে, যে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, তখন মানুষের নেচার হচ্ছে কি, মানুষ অটোমেটিক তার প্রশাসনকে বা তার শাসককে অনুসরণ করে। তখন আমরা দেখি যে তার নেচার চেঞ্জ হয়ে গেছে, এই একই মানুষ অন্যভাবে বিহেভ করে। এবং এটাকেই একটা ইসলামী আন্দোলন যারা করেন, অথবা একটা ইসলামী দল যখন ক্ষমতায় আসতে চান বা দায়িত্ব পান, তারা কিন্তু তখন এই মেকানিজমটাকেই কাজে লাগান। তাদেরকে এসে সব মানুষ পরিবর্তন করে ফেলতে হয় না। মানে এত বড় প্রশাসন তো রাতারাতি রদবদল করা যাবে না, বা সবাইকে চাকরিচ্যুত করে নতুন নিয়োগের ব্যবস্থাও করা যাবে না। সেটা তো অন্যায় হবে, তাই না? কারণ প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন, প্রত্যেকেই যোগ্যতার পরিচয় দিয়ে এক একটা জায়গায় যায়। বেশিরভাগ ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে নাই, যেসব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেগুলোর হিসাব আলাদা। কিন্তু আপনি একটা প্রশাসনকে সুন্দর করে চালানোর জন্য আপনাকে এক হচ্ছে জবাবদিহিতার জায়গাটা ঠিক করতে হয়, দ্বিতীয়ত হচ্ছে নিজে সৎ আছেন কিনা সেটা দেখতে হয়, এবং আরেকটা ব্যাপার হয়, সরকারি দলের ছত্র ছায়ায় কিছু অন্যায় হয় সেটাকে বন্ধ করা, তাই না? এখন বাংলাদেশের রাজনৈতিক কালচার হচ্ছে যে দায়িত্বের চেয়ার মানে হচ্ছে ক্ষমতা এবং অর্থের অপব্যবহার করা, এবং এটার অপব্যবহার হবেই, খুবই স্বাভাবিক। যখন আপনি দায়িত্বের চেয়ার থেকে এই যে অর্থের উৎসটাকে সরায় ফেলবেন, যে এখানে বসলেই এমন পয়সা হবে যে আমি আমার চারদিকে ছড়াতে পারবো, তখন আমার চারদিকে অনেক পান্ডা এসে জুটবে, সবকিছু কিনে ফেলতে পারবো, এবং ওদেরকে আমার পালতে হবে, তাই না? ওদেরকে আমার পয়সা দিতে হবে। বছরের পর বছর এই রেওয়াজগুলোই দেখে আসছি। তো যেটার ক্যাপাসিটি জামাতে ইসলামের আছে, আমরা যদি এখনো দেখি যে দায়িত্বে যাওয়ার আগেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে চলে, তাদের অর্থের উৎসগুলা কি, তখনই আমরা দেখি যে এখানে কিন্তু এলাকায় চাঁদাবাজিও করতে হয় না, টেন্ডারবাজিও করতে হয় না, সরকারি কাজ পেয়ে তারপরে সেখানে 10 লাখ টাকার কাজে 2 লাখ টাকার কাজ করে বাকি 8 লাখ টাকা দিয়ে লোকজন পালতে হয় না। এখানে কিন্তু একটা প্রসেস আছে, যার কারণে এটা এক্সপেক্টেড, এবং তারা যে দাবিটা করছে যে আমরা গেলে এই কাজগুলো করব, এটা খুব অসম্ভব কিছু না। এটা সদিচ্ছা এবং আস্তে আস্তে মানুষের কাছে যাওয়ার যে প্রসেস, এটা যদি মেনটেন করা যায়, তাহলে এটাতে আমি এখন টাইম ফ্রেম বলতে পারবো না, তাই না? কিন্তু এটা একটা সত্যি কথা যে এই চেষ্টাটা করলে সফল হবে না বাংলাদেশ এরকম দেশ না। কথার থেকে আমরা যেটা মূল থিমটা যেটা পেলাম, মানে ইসলামের আলোকে মানুষের চেঞ্জ করা, ভেতর থেকে চেঞ্জ করে আনার মাধ্যমেই এটা পসিবল হতে পারে। জি, এবং যাদের চেঞ্জ হবে না তাকে আমি শাস্তির মুখোমুখি করছি, এটা মানুষের নেচার। আপনি রিওয়ার্ডেড হইলে একটা কাজ, ভালো কাজ বেশি করবেন, উৎসাহিত হবেন, এবং আপনি পানিশড হইলে সেই কাজটা আপনি করবেন না, তাই না? ভয়টা কাজ করবে যে এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। সুন্দর আলোচনা। আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে আমার জানার, পেশাজীবী নারীদের নিয়ে, যেটা ওই যে 5 ঘন্টার কর্মঘণ্টা, হ্যাঁ, এই বিষয়টা অনেকের ভেতরে, যদিও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এটা ক্লিয়ার করার চেষ্টা করা হয়েছে বা ক্লিয়ার করা হয়েছে, তারপরেও আমরা যখন বাহিরে যাই বা একেবারে রুট লেভেলের যারা কর্মজীবী আছে, যেমন গার্মেন্টস শ্রমিক থাকতে পারে বা বিভিন্ন ওয়ার্কাররা যারা একেবারে অল্প শিক্ষিত কিন্তু কর্মজীবী মহিলা, এদের ব্যাপারে বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আজকে। আচ্ছা, এখানে আমি 2টা কথা দিয়ে শুরু করি। একটা কথা, এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে আমরা নানান বিতর্কও দেখেছি, আলোচনা সমালোচনা বিভিন্ন টকশোগুলোতে, টিভি টকশোগুলোতে দেখেছি। তারপরে আসলে আরেকবার আপনার কাছে জানার একটা বিষয় আর কি। আচ্ছা, আমি প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ইসলাম কি কোথাও এটা বলে যে নারী অর্থনৈতিক কাজে যুক্ত হতে পারবে না? উত্তর হচ্ছে অবশ্যই না, কোথাওই বলে না। সুতরাং প্রশ্নই আসে না যে কোনো একজন কর্মজীবী বা শ্রমজীবী নারীকে তার উপার্জনের পথ বন্ধ করে দিয়ে তাকে ঘরে না খাইয়ে মারার পরিকল্পনা করা। ইভেন কেউ যদি তার ক্যারিয়ারে বৈধ পন্থায় উন্নতি করতে চান, সেখানে তো ইসলাম কোনোদিন কোনো বাধা হওয়ার কথা না, বরং এখানে ইসলাম একটা সেফটি নেট। এই উন্নতিটা তো আসলে তার শুধু ব্যক্তি জীবন হচ্ছে না, এটা অবশ্যই রাষ্ট্রের উন্নতিও। জি জি, এখন এখানে ব্যাপার হচ্ছে তার সেফটিটা এনশিওর করা। মনে করেন একটা গার্মেন্টস ফ্যাক্টরির কথা আমি বলি,
এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কী ধরনের কালচার আছে ভেতরে দেখেন, এখানে ওদের যেখানে ওরা বসে সেই জায়গাটা প্রচণ্ড কনজেস্টেড, মেয়েদের প্রাইভেসি নাই, একেবারেই নাই। হ্যাঁ, এবং এদের কিন্তু নিয়ম আছে যে এরা ভাত যেটা খায় লাঞ্চের সময় সেটাও ডেস্কে বসে খেতে হবে, হ্যাঁ, ওঠা যায় না। এবং এই প্র্যাকটিসটার কারণে মেয়েদের রিপ্রোডাক্টরি হেলথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, এখানে যদি একটা মানুষ যিনি ইসলামের শ্রম আইন বুঝেন তিনি আসেন, তিনি কি করবেন, একটা সেগ্রিগেটেড জায়গা করবেন, তাকে একটা বিশ্রামের সময় করে দিবেন এবং সে যেন একটু হেঁটে আসতে পারে, তাকে এটা বাধ্য করবেন। কারণ তার জবাবদিহি কিন্তু কোনো দুনিয়ার অথরিটির কাছে না, তার জবাবদিহি হচ্ছে আল্লাহর কাছে। বন্ধ করা তো দূরের কথা, বরং এই কাজটা করতে গিয়ে সে যেন সুদূর প্রসারে কোনো একটা হেলথ রিস্কে পড়ে না যায় কিংবা অন্য কোনো রিস্কে পড়ে না যায়, সেটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে ইসলামের। ফ্যাক্টরিতে আসা যাওয়ার রাস্তাটা অন্ধকার, সেখানে লাইট জ্বালায় দেওয়ার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, মহিলাকে স্টপ করার দায়িত্ব প্রশাসনের না। এখন দেখেন, এই কথাটা বলা হয়েছিল একটা প্রভিশন হিসেবে, এখন এটাকে কিন্তু খুব পজিটিভলি আমরা নেয়ার কথা ছিল। যেমন ধরেন আমি যখন বলি যে প্রতিপক্ষ যারা তারা এটা করবেই, হ্যাঁ, করছেই, সেটাই, এটা আমাদেরকে সচেতন থাকতে হবে। চলে আসবে, অনেক ছাঁটাই হয়ে যাবে, এটা কিন্তু প্রভিশন, মানে তোমাদেরকে ঘরে ঢুকিয়ে ফেলা হবে, করতেই হবে এরকম না, এটা সুযোগটা থাকবে। এখন দেখেন সুযোগটা নাই। কেউ যে দেখেন একজন ব্যাংকার যদি গিয়ে বলে যে আমি 8 ঘন্টা থাকবো না, আমি 5 ঘন্টা থাকবো, ঠিক আছে, আমি কিছু স্যালারি কম্প্রোমাইজও করলাম, কিন্তু আমার চাকরিটা যেন থাকে, এটা কি কেউ মানবে? মানবে না। কিন্তু তখন এটা থাকবে, এটাতে দেখেন অনেক ধরনের সুবিধা হবে। দেখেন এখন আমাদের একটা ম্যাটারনিটি লিভ আছে 6 মাস, কেউ কি বলে যে এটা নারীর দক্ষতা কমিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র? বলে না। তাহলে এটাও একটা এরকম একটা প্রভিশন যে আমি একজন মহিলা হিসেবে আমি এই সুবিধাটা চাইলে অ্যাভেল করতে পারবো, চাইলে আমি ফুল টাইম কাজ করলাম, অসুবিধা নাই তো। এখন স্বাধীনতা দেওয়া। জি, এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে। দেখেন অনেক মেয়েই যেটা বলছিলাম যে চায় যে আমি হয়তো একটু, আমার বাচ্চাটা ছোট, অথবা কোনো একটা রিয়েলিটি আছে, অথবা আমার বাসায় একজন মুরব্বী আছে যাকে আমার টেক কেয়ার করতে হয়, আমি একটা পার্ট টাইম জব চাই, পার্ট টাইম জব খুঁজি, সেটাও কিন্তু অফার হয় এটার মাধ্যমে। কিন্তু যখন আমাদের এই যে সার্ভিস রুলগুলো খুব রিজিড থাকে যে 8 তো 8, এর বেশি নাই, পারলে আরো 2 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়। হ্যাঁ, এবং এটা তো সত্যি কথা, 12টা পর্যন্ত প্রাইভেট জবগুলোতে আমরা 9টায় অফিসে ঢুকি, কিন্তু কখন বের হই সেটার কোনো লিমিট নাই। সেক্ষেত্রে এইগুলো সুযোগ কিন্তু আসলে মেয়েদের দক্ষতার জন্য অন্যভাবে কাজ করবে, তাই না? একজন হয়তো তার মাতৃত্বের 4-5 বছর তিনি চাইলেন যে আমি ফুল টাইম কাজ করব না, আমি পার্ট টাইম কাজ করব, কিন্তু আমি আবার আমার ক্যারিয়ারে একটা গ্যাপ চাই না, অথবা আমি কাজ ভুলে যেতে চাই না। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি যখন আমার বাচ্চা হওয়ার 8 বছর পরে প্রফেশনাল জবে এসেছি, আমাকে প্রথম প্রশ্ন এটা করেছে, ওয়াই দিস গ্যাপ? এরকম একটা প্রভিশন থাকলে তো আমাকে এই গ্যাপের মধ্যে পড়তে হতো না, তাই না? তো এটাকে আসলে সমালোচনা, সবকিছুকেই সমালোচনা দৃষ্টিতে না দেখে আগে একটু যাচাই করা উচিত যে এটা কি অভাব। জি, এবং এটা শুধু বাংলাদেশে উনি প্রথম বলেন নাই। আপনাকে আমি একটা উদাহরণ দিই। ঠিক 100 বছর আগে 1925 সালে বেগম রোকেয়া একটা বই লিখেছেন, সুলতানাস ড্রিম। সেখানে লিখেছিলেন যে একজন সুলতানা, উনি ঘুমিয়ে একটা দেশে গেছেন স্বপ্নে, এবং সেখানে দেখলেন যে সবাই মেয়ে, সব অফিস আদালত মেয়েরা চালাচ্ছে, অনেক ধরনের সায়েন্টিফিক জিনিসপত্র দেখিয়েছেন। আমার খুব অবাক লাগে যে এটা ফুল ইংলিশে লেখা, এত সুন্দর একটা জিনিস তার পক্ষে এই 100 বছর আগে কিভাবে কল্পনা করা সম্ভব হয়েছে। ওখানে মহিলাদের সবার ওয়ার্কিং আওয়ার 4 ঘন্টা। 100 বছর পরে এসে আমাদের সে বোধোদয় হচ্ছে না, বোধোদয় তো হচ্ছেই না, আমরা এটাকে পজিটিভলি দেখতে পাচ্ছি না, অথচ আমরা বেগম রোকেয়াকে খুবই নারী জাগরণের অগ্রদূত বলছি। তো তখন সুলতানা জিজ্ঞেস করেছিলেন যে 4 ঘন্টায় কাজ হয়ে যায়? তখন ওই রাজ্যের যিনি ছিলেন উনি বলছিলেন যে আমরা তো অফিসে এসে টি ব্রেক নেই না, তারপর কতক্ষণ পর একটু হাঁটতে যাই না, লাঞ্চের নাম করে 2 ঘন্টা কাটাই না। হ্যাঁ, তো এটাকে যদি ওইভাবে নাও দেখি, নর্মালি দেখলে যে আসলে একজন স্কিলড মানুষ সে যদি টানা কাজ করে, সে এই 4 ঘন্টায় অনেকটুকু প্রোডাক্টিভিটি দিতেও পারে, তার নিজেরও স্কিল ডেভেলপ হয়, তাই তো? তো এটাকে আসলে প্রভিশন হিসেবে, তারপরেও আমি বলবো এটা প্রভিশন। আবার পরবর্তী 4 ঘন্টার জন্য সুযোগ থাকে যে অন্য আরেকজন করবে, আরেকজন। এবং দেখবেন যে আমাকে যদি সুযোগ দেওয়া হতো, বা আমি এরকম অনেককে জিজ্ঞেস করেছি যে আপনি ওই সময়টা যখন আপনি জবলেস ছিলেন, কারণ আপনি ওই যে 8 ঘন্টা থাকতে পারছেন না, ইদার 8 or 0,
কোনটা এর ভালো? মাঝখানে যদি একটা সুযোগ থাকতো আপনি কি কোনটা নেবেন? স্যালারি কম্প্রোমাইজ করতেন কিনা, আমি দেখেছি বেশিরভাগ মহিলা বলেছেন যে হ্যাঁ। তো এইটা তো আসলে একটা কথা যখন বলা হয়েছে, এটা পড়ালেখা না করে, না জেনে না শুনে বলা হয়নি। পৃথিবীর অনেক দেশে এক্সাম্পল আছে, পার্ট টাইম জবের এক্সাম্পল আছে, ফুল টাইম জবের এক্সাম্পল আছে। তো সেইটাকে এইভাবে পর্যালোচনা না করে আমার মনে হয় আমাদের যারা টিপিক্যাল নারীবাদী আছেন তারা এটাকে একটা প্রচণ্ড রকম সুযোগ হিসেবে শিখতেও পারতেন। ঠিক আছে, জামাত না করুক, যারাই ক্ষমতায় যাক তারাই শিখুক, তারাই ইমপ্লিমেন্ট করুক। আমি এটা চাই যে এইটা আসলে বাস্তবায়ন হোক, যার হাতেই হোক। আমরাও আশা করব বাংলাদেশ জামাতে ইসলাম ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এটা হবেই। আর যদি নাও আসতে পারে, যারা আসবেন তারা যেন এই বিষয়টা রেখে সামনের দিকে আগায়। আপা, সময়ের স্বল্পতার জন্য আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করতে হবে। আমি একটু বিদায় নিয়ে আসছি দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এতক্ষণ শুনছিলাম ইঞ্জিনিয়ার মার্দিয়া মুমতাজ আপুর আলোচনা। নিশ্চয়ই আজকের আলোচনা থেকে আপনাদের ছোট ছোট যে সকল ভুলভ্রান্তিগুলো, ধারণাগুলো ছিল, এগুলো আমরা আশা করব আপনাদের তা কেটে গিয়েছে। আজকের মতো আমি ডাক্তার মর্জিনা হক মুক্তা বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো অনুষ্ঠানে আমরা আবারও আপার সাথে বসবো ইনশাল্লাহ। সেই অপেক্ষায় করছি, এবার প্রত্যাশা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। আপা, আপনি যদি দর্শকদের জন্য কিছু বলতেন। জি, আমার একটাই কথা বলে শেষ করব, সেটা হচ্ছে ইসলাম আসলে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং এটাকে মনে প্রাণে চাইতে হবে। নইলে আমাদের জায়নামাজে ইসলাম থাকবে কিন্তু আমাদের রাষ্ট্রে ইসলাম থাকবে না, আমাদের ব্যাংকে ইসলাম থাকবে না, আমাদের খাওয়ায় ইসলাম থাকবে না। হ্যাঁ, তো এটাকে সর্বতোভাবে দেখতে চাইলে আমাদেরকে মনে প্রাণে ইসলামকে চাইতে হবে, এটার জন্য দোয়া করতে হবে, কাজ করতে হবে, মানুষকে বোঝাতে হবে। কারণ চারপাশে অনেকগুলো জায়গা আছে যেখানে এগুলো নিয়ে ভুল ধারণাগুলোকে উল্টোভাবে বলার চেষ্টা করা হচ্ছে। তো এটা আসলে একজন মুসলিম হিসেবে আমার কর্তব্য মনে হয়। এজন্যই আপনাদের সাথে একটু কথা বলার সুযোগ পেয়েছি। আমি প্যানভিশন টেলিভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি, আপাকেও ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব আপনার সাথে আরও একবার বসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত মহান রব্বুল আলামিন আপনাকে সুস্থতা ও নেক হায়াত দান করুক, এই আশায় শেষ করছি।